হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 9-এর চ্যাপ্টার 2 যে জীবন সংগঠনের স্তর রয়েছে তার যে লাস্ট টপিকটা রয়েছে 241 অঙ্গের ধারণা, কনসেপ্ট অফ অর্গান, সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম বলতে দেখো যে অঙ্গের কনসেপ্ট অফ অর্গান। দেহের প্রতিটি অঙ্গ গঠিত হয় লক্ষ লক্ষ কোষ দ্বারা। কারণ আমরা জানি কি আমাদের অঙ্গগুলো, প্রতিটা অঙ্গ কি হচ্ছে, লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত হচ্ছে, যারা সবাই মিলে দেহের কোনো একটা বিশেষ কাজ সম্পন্ন করে। ওকে, যেমন ধরো যকৃৎ, নিজস্ব একটা কাজ রয়েছে। স্কিন বা চামড়া, ওর একটা নিজস্ব কাজ রয়েছে। পাকস্থলী, ওর একটা নিজস্ব কাজ রয়েছে। এবং প্রত্যেকটা অর্গান লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত। মানব দেহের অনেকগুলো অঙ্গ এমন একটি তন্ত্র গঠন করে। তারা বলছে কি অঙ্গ, যেমন ধরে নাও পাকস্থলী, ক্ষুদ্রান্ত, তার বৃহদান্ত্র, পায়ু, মুখ ইত্যাদি নিয়ে তৈরি হচ্ছে। পরিপাক তন্ত্র তৈরি হচ্ছে। তারপরে আমাদের ফুসফুস, নাসারন্ধ্র ইত্যাদি মিলে তৈরি হচ্ছে কি আমাদের শ্বসনতন্ত্র। এরকমভাবে প্রত্যেকটা অঙ্গ মিলে, অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হয়, যারা সমবেতভাবে একটা কাজ, যারা একসঙ্গে একটা কাজ সম্পন্ন করে। দেহের প্রতিটি অঙ্গতন্ত্র অপর একটি অঙ্গতন্ত্রের সাথে সমন্বিতভাবে কাজ করে। যেমন ধরুন না আমাদের সংবহন তন্ত্র, সেখানে কি রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, ধমনী, শিরা, রক্তজালক রয়েছে। এবার এই রক্তবাহ কি করে, এর কাজ হচ্ছে কি তোমার পরিপাক তন্ত্রে যে সমস্ত খাবারগুলো, সরলকৃত খাবারগুলোকে কোষে কোষে পৌঁছে দেওয়া কাজ। তাহলে একটা পরিপাক তন্ত্রের সঙ্গে অনেকটা তন্ত্রের সম্পর্ক স্থাপন হলো, এটাই বলতে চাইছি এখানে। এবার অঙ্গ কাকে বলে? সম বা বিষম আকৃতি বা প্রকৃতির কতগুলো কলা যখন মিলিত হয়ে কোনো কার্যকরী দেহাংশ গঠন করে সুনির্দিষ্ট কাজ সম্পন্ন হতে অঙ্গ বলে। অঙ্গ কি বলছে? একই প্রকার বা ভিন্ন প্রকারের কলা একসঙ্গে যুক্ত হবে এবং একই কাজ, এক নির্দিষ্ট কাজ সম্পন্ন থাকে অঙ্গ বলে। যেমন মানুষের দেহের অঙ্গগুলি হলো বৃক্ক, হৃৎপিণ্ড, অন্ত্র, যকৃৎ, পাকস্থলী ইত্যাদি। এবার মানব দেহের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং তাদের ভূমিকা। প্রথমে আমাদের ত্বক চলে এসো। ত্বকটা দেখতে কেমন হয়? আসলে ত্বক হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্গান, অঙ্গ, যেটা আমাদের সমস্ত শরীরের বাইরের দিয়ে কভারিং হিসেবে থাকে। এটা কেমন দেখতে হয়, কি থাকে এতে? দেখো, ত্বকের উপরে এই যে হেয়ারগুলো থাকে, এগুলো হেয়ার বেরিয়ে থাকে। এবং আমাদের কি থাকে, এই হেয়ারগুলো গোড়ায় থাকে, তেমন হেয়ার বাল্ব, এই যে অংশটাকে বলছি আমরা হেয়ার বাল্ব বলছি। এবং এই উপরের লেয়ারে কিন্তু কোনো রক্তবাহ থাকে না, মনে রাখবেন। এখানে এগুলো হচ্ছে স্নায়ু, নার্ভ। তার উপরে আমাদের চামড়ার লেয়ারের সঙ্গে কি যুক্ত রয়েছে? আমাদের হেয়ার বেরিয়ে রয়েছে। আর কি যুক্ত হচ্ছে? এই যে সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি, এগুলো, এই যে ঘর্মগ্রন্থিগুলো চামড়ার বাইরে বেরিয়ে যায়। তার মাধ্যমে কি হচ্ছে? ঘাম বেরোচ্ছে আমাদের শরীরে, দেখো ঠান্ডা রাখার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য, এবং তোমার হচ্ছে দেহের জল এবং আয়নের সাম্যতা বজায় রাখার জন্য ঘাম বেরোচ্ছে। তারপর এখানে এই যে লাল এবং নীলগুলো দেখো, এগুলো হচ্ছে তোমার রক্তবাহ। এগুলো হচ্ছে উপরের দিকে রক্তবাহ নেই, রক্তবাহটা নিচের দিকটাতে রয়েছে। এটা ভিত্তি পর্দা বলা হয়। এই ভিত্তি পর্দার নিচের দিকে তোমার রয়েছে রক্তবাহগুলো। তারপর কি থাকে? তারপর আমাদের এই যে এগুলো হচ্ছে মেদকলা, যেটা আমাদের রক্তের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। হলো? তাহলে প্রথমে আমাদের কি, এখান থেকে হেয়ার বেরোচ্ছে, ঘর্মগ্রন্থি বেরোচ্ছে, প্রথমে স্নায়ুগুলো রয়েছে, তারপর রক্তবাহ ঘর্মগ্রন্থি রয়েছে, তারপর এই যে ভেন আর আর্টারি, ধমনী আর শিরা, তারপর হচ্ছে অ্যাডিপোজ টিস্যু বা কলা। তা ত্বকে কি বলছে দেখো, দেহের বাইরের আবরণ অংশরূপে অবস্থান করে। তাহলে দেহের বাইরে কি আবরণ অংশরূপে অবস্থান করে। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হলো কি ত্বক। ত্বকের কাজ দেখো, ত্বকের অন্যতম কাজ হলো প্রতিরক্ষা। তাহলে আমাদের দেহের ভিতরের অংশকে বাইরে কোনো জীবাণু থেকে প্রতিরোধ করা হচ্ছে এর প্রধান কাজ। বিভিন্ন জীবাণু, বিষাক্ত পদার্থ ইত্যাদি দেহে প্রবেশ বাধা দেয়। ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি ঘাম নিঃসরণ করে দেহকে শীতল রাখে। ঘামের মাধ্যমে ত্বক থেকে রেচন পদার্থ অপসৃত হয়। অর্থাৎ দেহের এই যে ঘাম গ্রন্থি রয়েছে, এর মাধ্যমে কি দেহ থেকে অতিরিক্ত লবণগুলো দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। এবং সাধারণত কি ভিটামিন, এখানে হচ্ছে কি ত্বকের নিচে তোমার কোলে ক্যালসিফেরল বলে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যেগুলো সাধারণত কি করে, সূর্যালোকের উপস্থিতি ভিটামিন ডি সংশ্লেষ করে আমাদের শরীরে। চলে যাওয়া পাকস্থলী। এটা হচ্ছে আমাদের পাকস্থলীর গঠন।
অর্থাৎ এটা হচ্ছে ফুড পাইপ, অর্থাৎ এসোফেগাস বলি আমরা, খাদ্যনালী। খাদ্যনালীর মাধ্যমে খাদ্যটা এসে কোথায়, এখানে এর ভিতরে পাকস্থলীর মধ্যে জমা হবে। ওকে, তো এখানে দেখো পৌষ্টিক নালী বলছে, তাহলে এর উপরের দিকে অংশ কার্ডিয়াক, মানে এই পাকস্থলীর উপরে থাকছে আমাদের হার্ট, ওই জন্য কার্ডিয়াক পাকস্থলী বলা হয়। আর এখানে কি থাকে, ডিওডিনাম থাকে ক্ষুদ্রান্তের অংশ, আর এখানে পাইলোডিক পাকস্থলী বলা হয়, আর এর ভিতরে অংশটা ফান্ডাস বলে, ফান্ডাস। পৌষ্টিক নালী গ্রাসনালী এবং ক্ষুদ্রান্তের ডিওডিনাম মধ্যবর্তী অংশে স্পিড। তাহলে কি প্রথমে এটা গ্রাসনালী এবং ক্ষুদ্রান্তের ডিওডিনাম মধ্যবর্তী অংশের যে গঠন থাকে, এটা ডিওডিনাম ক্ষুদ্রান্তের অংশ, আর এটা ক্ষুদ্রান্তের অংশ ডিওডিনাম, আর এটা হচ্ছে খাদ্যনালী। এর মধ্যবর্তী অংশে যে স্ফীত থলি রূপে অবস্থান করে, এটি উদরের ঊর্ধ্বাংশে মধ্যচ্ছদার নিচে অবস্থান। উদরের ঊর্ধ্বাংশ মানে উদর মানে হচ্ছে কি পেট, পেটের উপরের দিকটাতে অবস্থান করছে, মধ্যচ্ছদা মানে এই ডায়াফ্রামের নিচে অবস্থান করছে। কাজ দেখো, সাময়িকভাবে গৃহীত খাদ্য পাকস্থলীতে সঞ্চিত থাকে, পেরিস্টালসিস পদ্ধতিতে যান্ত্রিক পাচন ঘটে। পেরিস্টালসিস মানে কি, এই যে খাদ্যনালীর মধ্য দিকে যখন খাদ্যটা আসবে, মুখ থেকে খাবারটা যখন আসে, তখন কি হয়, এই খাদ্যনালীর পেশিগুলো হালকা সংকোচন প্রসারণ হতে থাকে। এই সংকোচন প্রসারণ পদ্ধতিটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস, যার মাধ্যমে খাদ্যটা নিচের দিকে যায়। 2 নম্বর কি বলে দেখো, পাকস্থলীর অন্তঃপ্রাচীরের গ্রন্থি পেপটিক কোষ থেকে খরিত হয় পাকরস, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পাচন ঘটায়। তাহলে এর যে পেপটিক সেল রয়েছে, সেই পেপটিক সেল থেকে পেপসিন ক্ষরণ হয়। পেপসিন, এই পেপসিনটা মেইনলি কি করে, প্রোটিনের ডাইজেশনে সাহায্য করে, লিপিডের ডাইজেশনটা সেরকম ভাবে হয় না এখানে। পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, খাদ্যের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলোকে মেরে ফেলে। দ্বিতীয় হচ্ছে এটা পেপসিন ক্ষরণ করতে সাহায্য করে, অংশ করে। এই হয়ে গেল তোমার পাকস্থলীর কাজ। পরের পয়েন্ট দেখো, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। দেখো এই ডিওডিনাম অংশে, এখানে দেখো ভালো বুঝতে পারবে, এটা হচ্ছে লিভার, এটা ধরুন এটা হচ্ছে লিভার, এখানে লিভার রয়েছে, এরকম ভাবে লিভার রয়েছে, আর লিভারের মধ্যে রয়েছে গল ব্লাডার, এটা হচ্ছে লিভার বা যকৃৎ, যকৃতের মধ্যে রয়েছে কি গল ব্লাডার, গল ব্লাডারটা যুক্ত হয়েছে কোথায়, এই যে এটা হচ্ছে ডিওডিনাম অংশ, ডিওডিনাম, ডিওডিনাম। আর এই গল ব্লাডার উপরে থাকলো তোমার কি, পাকস্থলী থাকলো, এটা খাদ্যনালী, খাদ্যনালীর পরে থাকলো কে, পাকস্থলী, পাকস্থলী পরে থাকলো তোমার এই অংশ থাকলো অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস থেকে কি বের হয়, এখানে ইনসুলিন ক্ষরণ হয়, ইনসুলিন, গ্লুকাগন, এগুলো এনজাইম। আর কি হচ্ছে, এখান থেকে প্যানক্রিয়েটিক জুস, প্যানক্রিয়েটিক জুস, জুস নিঃসৃত হয়। এই জুসে কি কি থাকে, একটা থাকে কি অ্যামাইলেজ, মানে শর্করা খাদ্যকে পাচন করার জন্য অ্যামাইলেজ লাগবে, লাইপেজ, লিপিড জাতীয় খাদ্যকে পাচন করার জন্য লাইপেজ লাগবে, আর হচ্ছে তোমার থাকছে প্রোটিয়েজ, কাইমোট্রিপসিন। তাহলে দেখো, অগ্ন্যাশয় উদর গহ্বরে পাকস্থলীর পিছনে আনাড়িভাবে প্লীহা এবং ডিওডিনামের পর্যন্ত বিস্তৃত, প্লীহা এবং ডিওডিনাম পর্যন্ত বিস্তৃত থাকছে এবং এই পাকস্থলীর আড়ালে থাকছে। পূর্ণবয়স্ক লোকের সঙ্গে অগ্ন্যাশয়ের ওজন 40 গ্রাম হলো। এবার এর কাজ কি, শর্করা, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পাচনের জন্য উৎসেচক। এই যে প্রোটিনের জন্য হচ্ছে কি, প্রোটিনের জন্য হচ্ছে ট্রিপসিন, ফ্যাটের জন্য হচ্ছে লাইপেজ, এবং অ্যামাইলেজটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য ভাঙার জন্য। ডিওডিনামে পাঠায় ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন আমার হরমোন ক্ষরণ করে, যারা আমাদের দেহে রক্তের শর্করার মাত্রা বজায় রাখে। যদি ইনসুলিন কম ক্ষরণ হয়, তাহলে আমাদের কি হয়, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ, সুগার, এটা সুগার বলি আমরা, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, যেটাকে আমরা সুগার বলি হলো। যদি ইনসুলিন ক্ষরণ কমে যায়, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, যার ফলে আমাদের ডায়াবেটিস মেলিটাস হবে। এবার ফুসফুস, এই যে ফুসফুসের অংশ আমাদের, এটা হচ্ছে কি ট্রাকিয়া, তারপর এটা ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এবং এখানে অ্যালভিওলাই থাকছে অনেক। তো বক্ষ গহ্বরের হৃৎপিণ্ডের দুপাশে, অর্থাৎ আমাদের একটা বুকের হৃৎপিণ্ডের দুপাশে এই মধ্যচ্ছদা, অর্থাৎ মধ্যের যে পর্দা, এখানে যে পর্দা রয়েছে, যে মধ্যচ্ছদা এভাবে রয়েছে, এই মধ্যচ্ছদা পর্দার উপরের দিকে তোমার ফুসফুস দুটি অবস্থিত। ডান ফুসফুসটি বাম ফুসফুস থেকে বড় হয়,
অর্থাৎ এই ফুসফুসটা এটা রাইট, ওটা হচ্ছে লেফট। তাহলে এটা হচ্ছে কি বেশি বড় হয়, এটা 3টে খণ্ডক যুক্ত হয়, অর্থাৎ এরকম একটা খণ্ডক থাকে, এরকম একটা খণ্ডক থাকে, 3টে খণ্ডক হয়, এরা 2টো খণ্ডক যুক্ত হয়। তারপর হচ্ছে কি ফুসফুস হলো শ্বাসঅঙ্গ। শ্বাসঅঙ্গ মানে আমাদের এখানে শ্বাসের আদান প্রদান ঘটছে। এটি শ্বাস প্রক্রিয়ায় অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড বর্জনে সাহায্য করে। দেহ থেকে বিপাক যাতে CO2 বের করে, কারণ CO2 আমাদের ক্ষতিকর। তারপর বলছে কি তাইকে সহায়ক রেচন অঙ্গ বলা হয়ে থাকে। রেচন অঙ্গ মানে কি, যেহেতু রেচন কি রেচন বের করছে, CO2 কে বের করতে, তাকে সহায়ক রেচন অঙ্গ বলা হয়। রক্তের pH কে নিয়ন্ত্রণ করে, কারণ pH মানে কি বলছে, রক্তের মধ্যে প্রোটনের যে কনসেন্ট্রেশন, প্রোটনের যে ঘনত্ব, যেটা আমাদের ক্ষার বা আম্লিকতাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে নিয়ন্ত্রণ করে কে, তোমার এই লাংস। কারণ রক্তে যদি CO2 পরিমাণ বেড়ে যায় তো রক্ত কি হয়ে যাবে, আম্লিক হয়ে যাবে। ওকে, এই জন্য নেক্সট পয়েন্ট চলে যাও, বলছে হার্ট। তাহলে হার্ট হচ্ছে আমাদের এমন একটা অঙ্গ যেটা জন্মের পর চালু হয়েছে আর কোনোদিন বন্ধ হয়নি। কেন বন্ধ হয়নি, হার্ট বন্ধ হলে আমরা মারা যাব। তো হার্টে কি রয়েছে দেখো, এই যে ঊর্ধ্ব মহাশিরা রয়েছে, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, সুপিরিয়র ভেনা কাভা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। এই দুটোর মাধ্যমে কি হয়, সারা দেহ থেকে দূষিত রক্ত প্রবেশ করে কোথায়, হৃৎপিণ্ডের মধ্যে। আর এটা হচ্ছে কি অ্যাওয়ার্টা, মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে কি হয়, সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে, এটা অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে পড়ে, আর এটা CO2 যুক্ত রক্ত তোমার এই সুপিরিয়র ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরার মাধ্যমে রক্তে চলে আসে। এর ডান অলিন্দ রয়েছে, ডান নিলয় রয়েছে, বাম অলিন্দ রয়েছে, বাম নিলয় রয়েছে। বক্ষ কবরের একটু বাম দিকে ঘেঁষে ফুসফুস দুটির মাঝে মিডিয়াস্টেম নামক স্থানে, এই যেটা এখানে বক্ষ কবরের একটু মাঝে মানে হালকা একটু বাম দিকে চাপ করে থাকে স্থানে তির্যকভাবে হৃৎপিণ্ডটি অবস্থান করে। চতুর্থ এবং পঞ্চম পঞ্জরস্থির মাঝে, অর্থাৎ এই যে হাড়গুলো রয়েছে, মানে বুকের পাঁজর রয়েছে, 4 নম্বর এবং 5 নম্বর হাড়ের মধ্যখানে হৃৎপিণ্ড অবস্থান করে। তাহলে এর কাজ কি দেখো, রক্তকে পাম্প করে প্রতিটি অঙ্গে পাঠায়, ফলে প্রতি কোষ বিভিন্ন পদার্থের খাদ্য, শ্বাসবায়ু, রেচন পদার্থ পরিবহন আদান প্রদান সম্পন্ন করে। তাহলে রক্ত পাম্প করার ফলে কোথায় পাঠাচ্ছে, এই অ্যাওয়ার্টার মাধ্যমে পাঠাচ্ছে তোমার সারা দেহে, মহাধমনীর মাধ্যমে সারা দেহে পাঠাচ্ছে। আবার তোমার হচ্ছে কি পালমোনারি আর্টারিজের মাধ্যমে ফুসফুসে পাঠাচ্ছে, রক্ত এখান থেকে বেরোলো, এই দুটো অংশ থেকে রক্ত বেরোলো। আবার কি হচ্ছে, এর মাধ্যমে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে রক্ত সারা দেহে রক্ত আসলো। আবার তোমার হচ্ছে ফুসফুসীয় শিরা এখানে দেয়নি জিনিসটা, ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত কি হলো, ভিতরে আবার চলে আসলো। এটা হয় ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে রক্ত আমাদের হৃৎপিণ্ডে চলে আসে। অধিক অক্সিজেন যুক্ত সারা দেহের কলাকোষে পৌঁছে দেয়, সমগ্র থেকে আগত CO2 যুক্ত রক্ত ফুসফুসে পাঠিয়ে দেয়, দেহের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। এবার প্লীহাকে দেখা, যেটা আমাদের প্লীহা এরকম দেখতে হয়। প্লীহাটা যেখানে কি হয়, প্লীহার মধ্যে একটা ধমনী যাবে, একটা শিরা যাবে, রক্তগুলো এর মধ্যে যায়, এবং এখানে কি হয়, যখন রক্তের আয়ু শেষ হয়ে তখন সেগুলো এখানে এসে ভেঙে যায়। মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। শর্ট কোয়েশ্চেন আসবে। উদরকব্বরের মধ্যচ্ছদার ঠিক নিচে বাম দিকে প্লীহা অবস্থান করে। প্লীহাতে উৎপন্ন লিম্ফোসাইট কোষ দেহের অনাক্রম্যতা এবং ব্যাকটেরিয়া, পরজীবী ইত্যাদি সাহায্য করে। তাহলে প্লীহাতে কি উৎপন্ন হয়, লিম্ফোসাইট কোষ। লিম্ফোসাইট থেকে কি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, এগুলো ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মারতে সাহায্য করে। দেখো আরবিসির গড়ায় কত, আরবিসি 120 দিন বাঁচে, এবং 120 দিন পরে এরা প্লীহাতে এসে ধ্বংস হয়ে যায়। ওকে, এই জন্য প্লীহা হলো কবরখানা, আরবিসির কবরখানা। প্লীহা অবস্থিত রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষ দেওয়া প্রতিরক্ষা অংশ নেয়। তাহলে এখানে কি হলো দেখো, প্রথম পয়েন্ট হলো কি, এখানে লিম্ফোসাইট তৈরি হয়, এবং লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে হচ্ছে কি, আমাদের লোহিত রক্তকণিকাগুলো 120 দিন পরে মারা যায়, ওদের আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তগুলো এখানে এসে ভেঙে যায় বা নষ্ট হয়, এই জন্য ধ্বংস হয়, এই জন্য একে আরবিসির কবরখানা বলা হয়। এবং রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষ রয়েছে, যেগুলো তোমার দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করে। এবার চলে আমাদের কিডনি হচ্ছে আমাদের মুখ্য রেচন অঙ্গ। কিডনিতে কি কি থাকে দেখো, কিডনিতে একটা
রেনাল আর্টারি, কিডনি সম্পর্কে যখনই তুমি দেখবে রেনাল কথাটা, রেনাল মানে হচ্ছে কিডনি সম্পর্কিত বিষয়। রেনাল আর্টারি মানে যে ধমনী কিডনিতে প্রবেশ করছে, রেনাল ভেন মানে যে শিরা কিডনিতে প্রবেশ করছে। ইউরেটার মানে মূত্রনালী, তারপর এটা রেনাল ক্যাপসুল, বাইরের দিকে যে আবরণ থাকে কিডনি থাকে রেনাল ক্যাপসুল বলা হয়। এর মধ্যে কি থাকে, এই যে পিরামিডের মতো কোষগুলো থাকে, এগুলো রেনাল মেডুলারি পিরামিড বলা হয়ে থাকে, এবং এখানে নেফ্রনগুলো এর মধ্যে ছড়িয়ে থাকে, যার ফলে কি হয়, ফিল্ট্রেশন হয়। তাহলে উদরগহ্বরের কোটি অঞ্চল মানে আমাদের কোমরের দুপাশে, পিছনের দিকে কোমরের দুপাশে, মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে বৃক্ক দুটি অবস্থিত। এটি মানুষের প্রধান রেচন অঙ্গ এবং অভিস্রবণ সাম্য নিয়ন্ত্রণকারী। অভিস্রবণ মানে ধরুন দুটো সলিউশনকে একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকবে, তখন জলটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিয়ে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে তোমার অভিস্রবণ, সেটাকে বজায় রাখা। তা রক্তের নাইট্রোজেন ঘটে দূষিত রেচন পদার্থ ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিন প্রভৃতিকে ছেঁকে মূত্র থেকে বের করে দেওয়া, কারণ এইসব জিনিসগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই শ্বসন প্রক্রিয়ার সময় যে এইসব পদার্থগুলো উৎপন্ন হয়, ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো সবগুলো আমার শরীর থেকে বের করে দেওয়া। রেনিন, এরিথ্রোপয়েটিন ইত্যাদি ক্ষরণ করে, যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, রক্তকণিকা উৎপাদন ভালো করে। আর রেনিন হচ্ছে এক ধরনের তোমার হরমোন, এরিথ্রোপয়েটিন এক ধরনের হরমোন। তাহলে এরা কি করে, এরিথ্রোপয়েটিন কি করবে, এরা তোমার রক্তকণিকা, যেমন এরিথ্রোপয়েটিন হচ্ছে এরিথ্রোপয়েসিস অর্থাৎ রক্ত উৎপাদনকারক প্রসেস পদ্ধতি, সেটার মাধ্যমে রক্তকণিকা উৎপাদন বাড়াবে। আর রেনিন কি করে, রক্তচাপ নিয়ন্ত্রণ, সোডিয়াম এবং ক্লোরিন আয়নের মাধ্যমে রক্তচাপকে নিয়ন্ত্রণ করবে। বৃক্কে দেহে জল সাম্য বজায় রাখবে। আমাদের বৃক্ক প্রতিদিন 180 লিটার করে রক্তকে পরিশুদ্ধ করে, এবং যেখান থেকে মাত্র 1.5 লিটার আমাদের তোমার ইউরিন পেচ্ছাপ উৎপন্ন হয়। ক্লিয়ার? এবং লবণ ও জল ক্ষারের সমান। আমাদের পিএইচ মাত্রা কত? পিএইচ মাত্রা হচ্ছে 7.4। এবার তুমি যদি বেশি লবণ খাও তাহলে আমাদের পিএইচটা কি যাবে, কমে যাবে, আম্লিক হয়ে যাবে। যদি বেশি ক্ষার জাতীয় পদার্থ খাও তাহলে আমাদের কি যাবে, ক্ষারীয় হয়ে যাবে, রক্ত ক্ষারীয় হয়ে যাবে। কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য 7.4 সবসময় রাখার জন্য কি হচ্ছে, আমাদের অতিরিক্ত লবণগুলো দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এগুলো কাজ। এরপর চলে হচ্ছে যকৃৎ। এটা আমাদের যকৃৎ সবচেয়ে অর্গান। এখানে মনে হয় 500 ধরনের কাজ, 500 টাইপের কাজ তোমার এই যকৃতের মধ্যে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। উদরগহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত, ডান দিকে আমাদের এই সাইডটাতে জাস্ট মধ্যচ্ছদা, অর্থাৎ ফুসফুসের পর মধ্যচ্ছদার পরে তোমার যকৃৎ রয়েছে। যকৃতের কাজ কি দেখো, যকৃৎ হলো সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি মানে যেটা পুষ্টি অর্থাৎ হজমে বিপাকে অংশগ্রহণ করে। যকৃৎ পিত্তরস বা বাইল নিঃসরণ করে পিত্তাশয় সঞ্চিত রাখে। পিত্তরস ফ্যাট পরিপাকে সাহায্য করে। তোমরা মাছে দেখেছো, মাছ বা মাংস কাটতে গিয়ে যে যকৃতের সঙ্গে কি থাকে, পিত্তথলি লেগে থাকে। পিত্তের রসের মধ্যে কি থাকে, সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টোরোকোলেট। ওই জন্য পিত্তের লবণটা প্রচুর তেতো হয়, এবং এটা ফ্যাটকে বিপাকে সাহায্য করে, অর্থাৎ তৈল জাতীয় পদার্থকে বিপাকে সাহায্য করে। শর্করা, প্রোটিন, ফ্যাটের বিপাকে যকৃৎ ঘটে। অ্যামোনিয়াকে ইউরিয়াতে, আমাদের যে পেচ্ছাপের প্রধান উপাদান কি, ইউরিয়া, এবং সেই ইউরিয়া কোথায়, অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে অর্নিথিন চক্রের সাহায্যে এর জৈব রসায়নাগার বলা হয়। যকৃৎকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়। এখানে মোটামুটি 500 ধরনের কাজ সবসময় হয়ে থাকে। তারপর আমাদের মস্তিষ্ক, ব্রেনকে দেখা, আমাদের হেড অফিস, আমাদের যে হেড অফিসে ব্রেন। করটি বলতে বাইরের দিকে যে এই যে খোলক দেখতে, আমাদের বাইরে মাথার বাইরে কি থাকে, একটা খোলক থাকে, যাকে মেনিনজেস বলা হয়। এই খোলকটার নাম হচ্ছে মেনিনজেস। এটা কিনে তৈরি, এটা ডুরা ম্যাটার, পায়া ম্যাটার আর অ্যারাকোনয়েড ম্যাটার নিয়ে তৈরি থাকে। করটির মধ্যে সুষুম্নাকাণ্ড মানে আমাদের পিঠের শির দ্বারা সুষুম্নাকাণ্ডের উপরে এবং করটির মধ্যে অর্থাৎ মাথার খুলির মধ্যে থাকবে। দেহের যাবতীয় কাজ, আমাদের দেহে যা কিছু ঘটছে, যা বিচার বুদ্ধি যা কিছু করছে, আমরা সবকিছু নিয়ন্ত্রণ করছে কি, আমাদের ব্রেন। তাহলে শ্বসন, হৃদস্পন্দন, বুদ্ধি, স্মৃতি, দেহের ভারসাম্য বজায় রাখা, শ্রবণ, ঘ্রাণ গ্রহণ, দৃষ্টিশক্তি ইত্যাদি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, মস্তিষ্কের দ্বারা। মানুষের মেধা, বাচন, যুক্তি নির্ভর সিদ্ধান্ত ইত্যাদি এখানে নিয়ন্ত্রিত হয়। করটির স্নায়ু উৎপন্ন হয়। করটির স্নায়ু বলতে আমাদের তোমার 12 জোড়া করটির স্নায়ু আছে, যেগুলো আমাদের মুখমণ্ডল, হৃৎপিণ্ড, ফুসফুস এই পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে। এখানে যেটা তোমার এই ব্রেন থেকে উৎপন্ন হয় বলে একে
ক্রেনিয়াল নার্ভ বলা হয়ে থাকে। এরপর চলে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড মানে আমাদের পিছনে যেটা মস্তিষ্ক হয়ে গেল, এবং মস্তিষ্কের পিছন থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একবারে এই শেষ পর্যন্ত যেখানে কি রয়েছে, যেখানে এই হাড়গুলোর নাম দেওয়া আছে, যেখানে সার্ভাইকাল 7খানা রয়েছে, থোরাসিক 12খানা রয়েছে, ল্যাম্বার 5খানা রয়েছে, স্যাক্রাল 5টা রয়েছে, কক্সিজিয়াল রয়েছে 3টা ফিউজ হয়ে একটা তৈরি করে, যেটা আমাদের লেজ বলি। তাহলে দেখো, মেরুদণ্ডের গহ্বরে বা নিউরাল ক্যানালের মধ্যে সুষুম্না শীর্ষক থেকে দ্বিতীয় কোটিদেশীয় কশরকা পর্যন্ত বিস্তৃত, মানে এখান পর্যন্ত বিস্তৃত থাকছে। মস্তিষ্ক এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। তা আমাদের শরীরের যে উত্তেজনায় সাড়া দেওয়া, সেটা নিয়ন্ত্রণ করছে কে? ব্রেন এবং স্পাইনাল কর্ড। বিভিন্ন প্রতিবর্তককে নিয়ন্ত্রণ করা। গরম বস্তুতে হাত দিলে সঙ্গে হাতটা সরে যাচ্ছে, কেন সরে যাচ্ছে? এই সুষুম্না কাণ্ডর মাধ্যমে। সুষুম্না স্নায়ু সৃষ্ট, এখান থেকে কি 31 জোড়া থাকে, 7, 19, 24, 29, 31। এখানে কি যায়, এখানে 31 জোড়া যে থাকে, এখানে কক্সিসকে দুটো ধরা হয়, 31 জোড়া থাকে, সেখান থেকে তোমার 31 জোড়া ক্রেনিয়াল নার্ভ তৈরি হয়, পেরিফেরাল নার্ভ। মাথা থেকে কি তৈরি হলো? মাথা থেকে তৈরি হলো ক্রেনিয়াল নার্ভ, পেরিফেরাল নার্ভ, প্রান্তীয় স্নায়ু তৈরি হলো। এগুলোর মাধ্যমে আমরা উদ্দীপনা সারাদিন। এবার শুক্রাশয়, এটা আমাদের শুক্রাশয়ের গঠন, একটা শুক্রাশয়ের গঠন, যেটা আমাদের শুক্রথলির মধ্যে থাকে। তা পুরুষ মানুষের উদর গহ্বরে বাইরে স্ক্রোটাম থলি, অর্থাৎ এর বাইরে এই থলিটার নাম, যে থলির মধ্যে শুক্রাশয় থাকবে তাকে বলা হয় স্ক্রোটাম। শুক্রাণু এবং পুরুষের জনন কোষ উৎপাদন করে। শুক্রাশয়ের মধ্যে প্রতিদিন 1.2 মিলিয়ন, বিলিয়ন, মানে আমাদের শরীরে প্রতিদিন 1.2 কোটি তোমার শুক্রাণু তৈরি হয় পুরুষ বডিতে। টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। টেস্টোস্টেরন হরমোন এই লেডিকের অন্তঃকোষ থেকে তৈরি হয়। এই যে সেমিনিফারাস টিউবিউল, এর মধ্যে তোমার এক ধরনের কোষ রয়েছে, লেডিক সেল বলা হয়, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন, যেটা আমাদের পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য। যেমন পুরুষদের গলার ভয়েস ভারী হবে, কাঁধ চওড়া হবে, এদের বোনগুলো হেভি হবে, এদের তোমার দাড়ি হবে, এসব জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। পুরুষের দাড়ি, পেশি ইত্যাদি গৌণ যৌন বৈশিষ্ট্য নির্ধারণ করে টেস্টোস্টেরন। এবার ডিম্বাশয়। ডিম্বাশয় মানে স্ত্রী বডিতে যে দুটো ওভারি থাকে, বা ডিম্বাশয়, যেখানে ডিম বা এগ তৈরি হয়। তো বলছে স্ত্রী দেহের শনি গহ্বরের জরায়ু নিচের দিকে দুপাশে ডিম্বাশয় অবস্থিত। স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু উৎপন্ন করে। এর কাজ হলো শুক্রাণু উৎপন্ন করা, এর কাজ ডিম্বাণু উৎপন্ন করা। এখান থেকে হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরণ হয়। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনকে গৌণ যৌন বৈশিষ্ট্য নির্ধারণ করে। যেমন মেয়েদের ক্ষেত্রে ভয়েসটা পাতলা হবে, ওদের স্কিন সফট হবে, হাড়গুলো হালকা হবে, ওদের তোমার স্তন ডেভেলপ করবে, ওদের দাড়ি গোঁফ হবে না, ওদের মাথার চুল বড় হবে, এসব জিনিসগুলো নির্ধারণ হয়। এবার হচ্ছে আমাদের অঙ্গ বা তন্ত্রের মধ্যে সম্পর্ক। অঙ্গ বলতে কি, ধরে না লিভার একটা অঙ্গ, আর তন্ত্র কি, পরিপাক তন্ত্র পুরো, যেখানে কি রয়েছে, মুখ রয়েছে, পাকস্থলী রয়েছে, খাদ্যনালী রয়েছে, যকৃৎ রয়েছে, তার ক্ষুদ্রান্ত রয়েছে, বৃহদান্ত্র রয়েছে, বায়ু রয়েছে। এগুলো সব একটা অঙ্গ। এই একটা অঙ্গগুলো মিলে আমাদের তন্ত্র তৈরি হয়। যেমন পাকস্থলী পরিপাক তন্ত্রের অন্তর্গত, যকৃৎ পরিপাক তন্ত্রের অন্তর্গত, অগ্নাশয় পরিপাক তন্ত্র এবং অন্তঃক্ষরা তন্ত্র, কারণ এখান থেকে অন্তঃক্ষরাতে কি হয়, এখান থেকে হরমোন ক্ষরণ হয়। ফুসফুস শ্বাসতন্ত্রের অঙ্গ অন্তর্গত, প্লীহা অনাক্রম্য তন্ত্র, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, বৃক্ক রেচন তন্ত্রের অন্তর্গত, হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত, মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অন্তর্গত, সুষুম্নাকাণ্ড স্নায়ুতন্ত্রের অন্তর্গত, শুক্রাশয় পুংজনন তন্ত্র, ডিম্বাশয় স্ত্রী জনন তন্ত্র হিসেবে করা হয়। এই হলো আমাদের ভিডিও আজকের। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।